জয় শ্রীকৃষ্ণ প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আবারও একবার মুক্তির পাঠশালার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা কি করব তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। আজকের ক্লাসে আমাদের যে সাজেশন পেপার চলছে, সাজেশন সিরিজ চলছে, তো আজকে সেই রকমই একটা আমরা ম্যাথের সাজেশন পেপার দেখে নেব, যেখানে 20টা গুরুত্বপূর্ণ অঙ্ক, যেগুলো নবোদয়ের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, এবারে আসার সম্ভাবনা খুবই বেশি। তো সেই ধরনের 20টা প্রশ্ন আমরা এক এক করে দেখে নেব। তো চলো, প্রথম প্রশ্ন। আমরা প্রত্যেকটা প্রশ্নে কনসেপ্ট অর্থাৎ ডিটেলসে বুঝবো এবং সেগুলো অল্প সময় করার জন্য যে শর্ট ট্রিক, সেই শর্ট ট্রিক গুলো আমরা দেখবো প্রত্যেকটা অঙ্কে যেখানে যেমনটা লাগবে। চলো দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে। একজন বিক্রেতা 450 টাকায় একটি দ্রব্য বিক্রি করায় তার 25% ক্ষতি হয়েছে। তাহলে একটি দ্রব্য সে প্রথমে তো কিনে এনেছে, দ্রব্যটাকে কিনে নিয়ে এসে সেটাকে সে কত টাকা দিয়ে বিক্রি করেছে? 450 টাকায় সে বিক্রি করেছে। বিক্রি করাতে দেখা গেল তার 25% ক্ষতি হয়েছে। তার মানে আমি বলতে পারি 25% ক্ষতি হয়েছে। সে যদি সেটাকে 100%-এ কিনে আনে, আমি যদি এটাকে ক্রয় মূল্য বলে থাকি, তাহলে এটা যদি আমি 100%টাকে যদি আমি ক্রয় মূল্য ধরে ধরে ফেলি, বা 100 টাকা যদি আমরা ক্রয় মূল্য ধরে ফেলি, তার 25% ক্ষতি হয়েছে। তার মানে আমি বলতে পারি সে নিশ্চয়ই দ্রব্যটা 75%-এ বিক্রি করেছে। ক্ষতি হয়েছে মানে কি, 100 থেকে তো নিশ্চয়ই কমে করেছে। কমে জানি কি, যে দামে কিনে আনি সেখান থেকে কমে বিক্রি করলেই তো আমাদের ক্ষতি হয়। 25% ক্ষতি হয়েছে, তার মানে আমি বলতে পারি সে কত পার্সেন্টে বিক্রি করছে দ্রব্যটা? 75%-এ বিক্রি করেছে। প্রশ্নে বলা রয়েছে দেখো, সে কত টাকায় দ্রব্যটা বিক্রি করেছে? 450 টাকায় বিক্রি করেছে। তাহলে যখন পার্সেন্টে বলছি, কত পার্সেন্টে দ্রব্যটা বিক্রি করেছে? 75%-এ বিক্রি করেছে। যখন আমরা টাকায় বলছি, দ্রব্যটা কত টাকাতে বিক্রি করেছে? 450 টাকাতে বিক্রি করেছে। ঠিক আছে, তাহলে 75% সমান যদি 450 টাকা হয়, তাহলে 1% সমান কত হয়ে যাবে গো? 450-কে আমরা 75 দিয়ে ভাগ করে দেবো। আবার বুঝে নাও, সেটা পার্সেন্টে বলেছে 75%, টাকায় বলেছে 450 টাকা। তাহলে 75% সমান যদি 450 টাকা হয়, 1% সমান আমাদের কত হয়ে যাবে? 6 টাকা, আমাদের 1% হয়ে যাবে। কিন্তু আমাদের কি বের করতে বলেছে দেখো, বলেছে দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে 25% লাভ হবে। তাহলে 450 টাকায় বিক্রি করে আমার 25% ক্ষতি হয়েছে। তাহলে কত টাকায় এমন বিক্রি করব যেখানে আমার আর ক্ষতি হবে না, ঘুরে লাভ হবে 25%। তাহলে ঠিক এখানে একই রকম ভাবে দেখো, যখন ক্ষতি হয়েছিল তখন আমরা 100 থেকে বিয়োগ করেছিলাম। পরবর্তীকালে আমার লাভ হবে কত পার্সেন্ট? লাভ হবে 25% লাভ হবে। তাহলে মানে আমি বলতে পারি লাভ হতে গেলে আমাকে দ্রব্যটা 125%-এ বিক্রি করতে হবে। এটা হচ্ছে আমার দ্বিতীয় বিক্রয় মূল্য। তাহলে প্রথমে ক্ষতি হয়েছিল 75%-এ বিক্রি করার জন্য, পরবর্তীকালে আমার 25% লাভ করতে হবে। তাহলে আমাকে দ্রব্যটা কত পার্সেন্টে বিক্রি করতে হবে? 125%-এ বিক্রি করতে হবে। আমাদের সেই অর্থটা বের করতে বলেছে। তাহলে 1% সমান যদি 6 টাকা, আমি কত পার্সেন্টে বিক্রি করতে চাইছি? 125%-এ বিক্রি করতে চাইছি। 125-কে 6 দিয়ে গুণ করব, আমাদের হয়ে যাবে 750 টাকা, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে দ্রব্যটার 25% লাভ করতে চাইলে আমাকে 125%-এ বিক্রি করতে হবে। সেটাই আমরা বের করে নিয়েছি। 125% সমান কত টাকা? 750 টাকা। অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এই হচ্ছে ছোট্ট ছোট্ট কনসেপ্ট। ছোট্ট ট্রিকের সাহায্যে কিভাবে করব, যখনই আমাদের এই ধরনের অঙ্ক বলা থাকবে যে একটা দামে বিক্রি করে আমাদের কিছু ক্ষতি হবে বা লাভ হবে, আবার কত দামে বিক্রি করলে পুনরায় অন্য একটা ক্ষতি বা লাভ হবে জানতে চাইলে আমরা কিভাবে ফর্মুলাগুলো ব্যবহার করব? সর্বদা যে দামে বিক্রি করেছি সেই বিক্রয় মূল্যটাকে লিখে ফেলবে। আমি ধরো বিক্রয় মূল্যটাকে এ ধরে ফেললাম। যত দামে বিক্রি করবে সেটাকে প্রথমে চোখ বন্ধ করে লিখে ফেলবে, কিচ্ছু ভাবার দরকার নেই। ওপরে কি লিখবে? ওপরে লিখবে যেটা আমাদের প্রথমে যেটা শেষে যেটা হবে, শেষে আমাদের কি হবে? লাভ হবে। তাহলে সেটাকে আমরা কি লিখবো? ওপরে লিখবো। আর প্রথমে যেটা ঘটবে সেটাকে আমাদের কি লিখবো? নিচে লিখবো। এবারে এখানে ছোট্ট কিছু পার্থক্য রয়েছে। কি দেখো, উপরে প্লাস লিখলাম, নিচে মাইনাস লিখলাম। এই প্লাস আর মাইনাসের অর্থ কি? না, যখন লাভ বলবে 100 প্লাস লিখবো, ক্ষতি বললে 100 মাইনাস লিখবো। এই অঙ্কে প্রথমে ক্ষতি বলেছিল সেই জন্য 100 মাইনাস লিখেছি, লাভ বললে 100 প্লাস লিখবো। কোনটা উপরে লিখবো কোনটা নিচে রাখবো আবার ভালো করে মনে রাখতে হবে। শেষে যেটা বলবে, শেষে দেখো এই অঙ্কের শেষে লাভ বলেছে, শেষে যেটা বলবে সেটাকে উপরে রাখবো, প্রথমে যেটা বলবে সেটাকে নিচে রাখবো। সে ক্ষতি বলুক আর লাভ বলুক, শেষে বললে ওপরে, প্রথমে বললে নিচে, লাভ বললে প্লাস, ক্ষতি বললে মাইনাস, ব্যাস বসিয়ে দাও। এ সমান কত দামে বিক্রি করেছে? 450 গুণ 100, শেষে কি হবে? লাভ হবে। তাহলে লাভ মানে প্লাস চিহ্ন দিয়ে বসাবো। প্রথমে আমাদের ক্ষতি হয়েছে, কি হয়েছে? ক্ষতি হয়েছে, তাহলে মাইনাস চিহ্ন দিয়ে বসাবো। এটাকে সমাধান করো, 450 গুণ আমাদের হয়ে যাবে 125/75,
কাটাকাটি করলে দেখো খুব সহজেই চলে আসবে 750 টাকা। এই ট্রিকটাকে সুন্দরভাবে ব্যবহার করে তাহলে ট্রিকটাতে মনে রাখার বিষয় কি কি, না যেটা শেষে বলবে সেটাকে উপরে লিখবো লবের ভগ্নাংশের, এবং যেটা প্রথমে ঘটবে সেটাকে নিচে রাখবো। এবারে দুটোই লাভ বলতে পারে তাহলে দুটোই প্লাস লিখবো, যদি দুটোই ক্ষতি বলে দুটোই মাইনাস লিখবো। যেটা লাভ বলবে প্লাস, যেটা ক্ষতি বলবে মাইনাস, এই হচ্ছে সোজা বাংলা কথা। চলো, দুইয়ের দাগের প্রশ্ন দেখো, আমাদের একটা সরল সুদের অঙ্ক দেওয়া রয়েছে। কি বলা রয়েছে, কত টাকা, কত টাকা বলতে আমাদের তাহলে কি জানতে চেয়েছে, আমাদের যেটাকে আমরা পি দ্বারা লিখে রাখিব, আসল বলে থাকি যেটাকে, সেই আসল আমাদের বের করতে বলেছে। তার জন্য কি কি দেওয়া রয়েছে, সুদের হার আর দেওয়া রয়েছে, সুদের হারকে আমরা আর দ্বারা লিখে থাকি। সময় দেওয়া রয়েছে 3 মাস, যেটাকে আমরা টি দ্বারা লিখে থাকি, সেটা 3 মাস। এবারে স্যার বারবার করে বলেছে যে সময়কে সর্বদা বছরে রাখতে হবে, মাসে থাকতে পারে দিনে থাকতে পারে, যেটাই থাকুক না কেন সেটাকে বছরে রাখতে হবে, যদি বছরে থাকে ভালো কথা। কিন্তু এখানে দেখো বছরে নেই, এখানে মাসে আছে। তাহলে মাসে থাকলে বছরে কিভাবে করতে হয়, 12 দিয়ে ভাগ করলে বছর হয়ে যায়, কাটাকাটি করলে আমাদের কত হয়ে যাবে, 1/4 বছর। ঠিক আছে, সুদটা আমাদের কত বলে দেওয়া রয়েছে, আইটা আমাদের সুদটা আমাদের কত বলে দেওয়া রয়েছে, দেখো 25 টাকা আমাদের সুদ বলা রয়েছে। আমাদের পি নির্ণয়ের যেটা ফর্মুলা সেটাতে বসিয়ে দাও। পি নির্ণয়ের ফর্মুলা হচ্ছে 100 ইন্টু আই, অর্থাৎ সুদ বাই আসল গুণিতক সময়। বসাও, তাহলে 100 গুণ সুদ মানে কত, সুদ মানে 25, আসল, ওই ভুল বসা হলো, আমরা তো পি বের করতে চাইছি, এখানে আসল কি করে লিখে পেলাম, সুদের হার গুণিতক সময়। সুদে আমরা তো আসলটাই বের করতে চাইছি, পি তো বের করতে চাইছি, তাহলে সুদের হার আমাদের কত বলা রয়েছে বলো তো, সুদের হার 5 বলা রয়েছে। আর তোমার টাইমটা বলা রয়েছে, টিটা বলা রয়েছে 1/4। এই যে 4/4 সেটাকে এইভাবে নিচে না লিখে 4/4টাকে কি করলাম, উপরে উঠিয়ে দিলাম, হয়েছে। তাহলে নিচে যেটা 4/4 আসার কথা সেটাকে কেটে কি করলাম, সেটাকে কেটে ওপরে উঠিয়ে দিলাম। ঠিক আছে, চলো এবারে বাকি শুধু কাটাকাটি করে নাও, উত্তর চলে আসবে। 5-এ কেটে দাও 20, তাহলে 25 4-এ 100, আর 20-তে আমাদের কত হয়ে যাবে, 2000 টাকা। অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। সরল সুদ একদমই সহজ, ফর্মুলাটুকুকে মনে রাখতে হবে। পি নির্ণয়ের ফর্মুলা হচ্ছে 100 ইন্টু আই বাই আর পি, অর্থাৎ 100 গুণিতক সুদ বাই সুদের হার গুণিতক সময়। মানগুলো বসিয়ে দেবো, এখানে মনে রাখার বিষয় হচ্ছে সময়টা, সময়টা মাসে ছিল সেটাকে বছরে করতে হবে। ঠিক আছে, চলো চলে যাচ্ছি 3-এর দাগের প্রশ্ন। কি বলা রয়েছে দেখো, একদম ছোটবেলা থেকে তোমরা এই টাইপটা করে থাকো, যে যদি আমাদের অঙ্কে দুটি সংখ্যার লসাগু আর গসাগু জানা থাকে, সেই দুটো সংখ্যার মধ্যে একটা সংখ্যা যদি জানা থাকে অন্যটা কিভাবে বের করতে হয়। আবার প্রশ্নটা ভালো করে শিখে নাও, যদি আমাদের অঙ্কে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু দেয়া থাকে এবং দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা দেয়া থাকে, অন্যটা কি করে বের করতে হয়, গসাগু এবং লসাগুকে গুণ করে যেই সংখ্যাটা দেয়া আছে সেটা দিয়ে ভাগ করে দিতে হয়। তাহলে কাটাকাটি করলে 24 2 48, 8 2 16, অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আশা করি প্রত্যেকের মনে থাকবে সুন্দর করে জিনিসগুলো। ঠিক আছে, চলো এরপরে চলে যাচ্ছি 4-এর দাগে, দেখো কি বলেছে, 1.6 মিটার প্রস্থ বিশিষ্ট একটি কার্পেট, 8 মিটার দীর্ঘ এবং 6 মিটার প্রস্থ বিশিষ্ট একটি মেঝেতে পাতা রয়েছে। তাহলে কি বলা রয়েছে বলতো, একটা এরকম মেঝে রয়েছে, ঠিক আছে, মেঝেতে কি পাতা রয়েছে, পুরোটা জুড়ে একটা কার্পেট পাতা রয়েছে, পুরোটাতে একটা কার্পেট পাতা রয়েছে, ঠিক আছে। 1.6 মিটার প্রস্থ বিশিষ্ট একটি কার্পেট, তাহলে যে কার্পেটটা পুরো জায়গাটা তো জুড়ে আছে, এই যে কার্পেট বলতে ধরো একটা মাদুর ধরে নাও, তাহলে এই যে জমিটা রয়েছে আমাদের, মেঝেটা রয়েছে, সেই মেঝে পুরোটা জুড়ে, কোথাও কিন্তু ফাঁকা নেই। আমাদের এই ধরনের অঙ্ক ওই ফাঁকা টাকা নিয়ে কোনো কাজ হবে না, আমাদের বের করতে হবে যে ওই যে কার্পেটটা পুরো মেঝেটা জুড়ে রয়েছে। ঠিক আছে, কি কি দেওয়া রয়েছে দেখো, 1.6 মিটার প্রস্থ বিশিষ্ট একটি কার্পেট, তাহলে এই যে কার্পেটটা পুরো জমি, পুরো মেঝেটা দখল করে রেখেছে, তার মানে আমরা কি বলতে পারি, যে কার্পেটের ক্ষেত্রফল যা হবে মেঝের ক্ষেত্রফল তাই হবে, কারণ মেঝের যতটা জায়গা জুড়ে রয়েছে কার্পেটও তো ততটা জায়গা জুড়ে রয়েছে। তাহলে মেঝের দৈর্ঘ্য যা মেঝের ক্ষেত্রফল যা হবে কার্পেটের ক্ষেত্রফলও তাই হবে, মেঝের ক্ষেত্রফল যা হবে কার্পেটের ক্ষেত্রফলও তাই হবে। তাহলে মেঝের ক্ষেত্রফল কি করে বের করব, মেঝের ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল কি করে বেরোবে, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে, মেঝের দৈর্ঘ্য বলা রয়েছে 8 মিটার, প্রস্থ বলা রয়েছে 6 মিটার, তাহলে আমাদের বেরিয়ে গেল 48 বর্গ মিটার, এটা আমাদের মেঝের ক্ষেত্রফল বেরিয়ে গেল। তাহলে দেখো মেঝের ক্ষেত্রফল যা,
কার্পেটের ক্ষেত্রফলও তা হবে, প্রথম থেকেই আমরা বলে আসছি মেঝের ক্ষেত্রফল যা হবে কার্পেটের ক্ষেত্রফলও তাই হবে। তাহলে কার্পেটের ক্ষেত্রফল আমরা বলে দিলাম 48 বর্গমিটার। হয়ে গেল। এবারে দেখো আমাদের কি বের করতে বলেছে, দেখো কার্পেটটার দৈর্ঘ্য বের করতে বলেছে। আমরা কি জানি, দেখো কার্পেটের প্রস্থ জানি। আমরা প্রত্যেকেই জানি ফর্মুলা থেকে যে আমাদের কোনো আয়তাকার বস্তুর আমাদের যদি ক্ষেত্রফল জানা থাকে আর প্রস্থ জানা থাকে, দৈর্ঘ্য কি করে বের করতে হয়। তাহলে কার্পেটের দৈর্ঘ্য কি করে বের করব, কার্পেটের ক্ষেত্রফল জানি এবং কার্পেটের প্রস্থ জানি। সর্বদা ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য বেরিয়ে যায়। কার্পেটের ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গমিটার, প্রস্থ আমাদের দেয়া রয়েছে 1.6। 48 কে 1.6 দিয়ে ভাগ করে দাও, আমাদের উত্তর চলে আসবে 30। আমাদের সঠিক উত্তর চলে আসবে 30 মিটার, আমাদের সঠিক উত্তর চলে আসবে। এই ভাগগুলো 30 কি করে এলো যদি কারোর বোঝা না যায়, তাহলে নবোদয় প্রিপারেশন তো একদমই হয়নি, কিচ্ছুই হয়নি। ভাগ কিভাবে, সিম্পল। 48 1.6 রয়েছে, তাহলে দশমিক উঠিয়ে দিলাম, উপরে 10 দিয়ে দিলাম। নিচে একটা দশমিক ছিল, দেখো সেটা উঠিয়ে দিয়েছি, উপরে 10 লিখে দিয়েছি। কাটাকাটি করলে 16 3 48, 3 10 30, একদম জল খাবারের মতো চলে আসবে। ঠিক আছে, তাহলে জিনিসগুলো সুন্দর করে বুঝে নেব। মেঝেতে কার্পেট পাতা রয়েছে, তাহলে কার্পেটের ক্ষেত্রফল যা হবে মেঝের ক্ষেত্রফলও তাই হবে। তাহলে প্রথমে মেঝের ক্ষেত্রফল বের করবো 48 বর্গমিটার। মেঝের ক্ষেত্রফল যা এসছে কার্পেটের ক্ষেত্রফল হয়ে যাবে 48 বর্গমিটার। এবারে কার্পেটের ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করে দেবো, উত্তর আমাদের হয়ে যাবে অপশন এ 30 মিটার। ঠিক আছে, এবারে আমরা চলে আসব পরবর্তী প্রশ্ন। আমি এক এক করে কিন্তু বলে যাব, ঠিক আছে, মাঝখানে কোনো বিশ্রাম বা কোনো কিছু থাকবে না। 5-এর দাগে দেখো, 4, 0 এবং 9 দ্বারা গঠিত 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। কি সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যা জেনেছি, কি কি দেওয়া রয়েছে দেখো, 4, 0, 9, এই তিনটা অঙ্ককে দিয়ে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা করতে হবে। তাহলে তিনটা অঙ্ককে দিয়ে 5 অঙ্কের সংখ্যা করতে হবে। তার মানে আমি পরিষ্কার বলতে পারি যে কোনো অঙ্ক, একটা অঙ্ককে 3 বার লিখতে হবে, তবেই না 5 অঙ্কের সংখ্যা আসবে। আমরা কি শিখেছি, ক্ষুদ্রতম বললে ছোটটাকে বারবার লিখবো, বৃহত্তম বললে বড়টাকে বারবার লিখবো। তাহলে এখানে ক্ষুদ্রতম সংখ্যা আমাদের কত হয়ে গেল, 409। আমাদের ক্ষুদ্রতম আমাদের কি আছে, 409, কিন্তু আমাদের 5 অঙ্ক বলেছে। তাহলে 5 অঙ্ক বলেছে মানে যেটা ছোট সেটাকে আরো দুবার লিখে দেবো। এই আমাদের উত্তর হয়ে যাবে 40,009। অপশন অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা গঠন করব। ক্ষুদ্রতম কিভাবে লিখিব, বড় থেকে ছোট থেকে বড় সাজালে ক্ষুদ্রতম হয়, বড় থেকে ছোট সাজালে বৃহত্তম হয়। ছোটর বেলা খেয়াল রাখতে হয় শূন্য থাকলে সেটাকে দ্বিতীয় পজিশনে লিখতে হয়। এই আমাদের উত্তর চলে আসবে অপশন বি। চলো 6-এর দাগ দেখো, 4.4% সমতুল্য ভগ্নাংশ। 4.4%, যে কোনো পার্সেন্টকে ভগ্নাংশ করতে হলে 100 দিয়ে ভাগ করতে হয়। 2% বললে 2/100, 13% বললে 13/100, যত পার্সেন্ট বলবে সেটা বাই 100। তাহলে 4.4% বলেছে, তাহলে 4.4/100, যত পার্সেন্ট বলবে সেটা বাই 100। ঠিক আছে, এবারে ওপরের দশমিক উঠিয়ে দাও, দশমিক উঠিয়ে দিলে ওপরে 44 হয়ে যাবে। তাহলে দশমিক উঠিয়ে দিয়েছি মানে নিচে আরো একটা শূন্য বসিয়ে দেবো। সর্বদা ওপরের যতগুলো ওপরের দশমিক ওঠালে নিচে আমরা শূন্য বসাবো, নিচের দশমিক ওঠালে উপরে শূন্য বসাবো। এবারে কতগুলো শূন্য বসাবো, না দশমিকের ডান দিকে যতগুলো অঙ্ক থাকে ততগুলো শূন্য বসাতে হয়। এবারে এটাকে কাটাকাটি করে দাও, 4 দিয়ে কেটে দাও, 4 11 44, 4 250। অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। একদম 4 দিয়ে কেটে দিলাম, তোমরা 2 2 করেও কাটতে পারো, কাটাকাটি যে যার নিজেদের মতো করে। তাহলে যখনই আমাদের কোনো পার্সেন্টকে, শতকরাকে ভগ্নাংশে করতে বলবে কিংবা দশমিকে করতে বলবে, আমরা কি করব, সর্বদা 100 দিয়ে ভাগ করব। ঠিক আছে, আমাদের 6 দাগের অঙ্ক কমপ্লিট হয়ে গেল। চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন 7 দাগের অঙ্কে। দেখো কি বলা রয়েছে, দেখো একদম সহজ একটা প্রশ্ন বলা রয়েছে, 24 ঘন্টায় কত সেকেন্ড, অর্থাৎ 24 ঘন্টা সমান আমাদের কত সেকেন্ড বের করতে বলেছে। তার মানে আমরা শিখে রেখেছি 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। 1 ঘন্টা সমান কত সেকেন্ড, 3600 সেকেন্ড। তাহলে 24 ঘন্টা সমান কত হয়ে যাবে, 3600 কে আমরা কি করে দেব, 24 দিয়ে গুণ করে দেব। গুণ করলে আমাদের চলে আসবে 86,400 সেকেন্ড। অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এই পরিবর্তনগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। এবারে কিলোমিটারকে মিটার, সেন্টিমিটার, ডেকামিটার, মিটারের পরিবর্তন, ঠিক আছে, গ্রামের পরিবর্তন, হেক্টোগ্রামকে ডেসিগ্রামে করতে বলবে। এইভাবে ঘন্টা, মিনিট, সেকেন্ডের পরিবর্তন থাকবে। আমাদের উত্তর হয়ে যাবে 86,400 সেকেন্ড, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 7-টা।
চলো 8-এর দাগ দেখো। 8-এর দাগে আমাদের কি রয়েছে? 8-এর দাগে একটা সরল রয়েছে, একদম সহজ একটা সরল। প্রথম বন্ধনী দুটো রয়েছে, এখানে একটা প্রথম বন্ধনী রয়েছে, এখানে একটা প্রথম বন্ধনী রয়েছে। তাহলে এই প্রথম বন্ধনীর মধ্যে যোগ বিয়োগ আছে, এটাকে আলাদাভাবে সমাধান করব। এই প্রথম বন্ধনীর মধ্যে ভাগ আছে, ওটাকে আলাদাভাবে সমাধান করব। তাহলে করো 3/5 যোগ 1/5 বিয়োগ 3/10। এটাকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমাদের নিচে 5 5 10 রয়েছে, আমরা জানি হরগুলোর লসাগু করতে হয়। তাহলে 5 5 আর 10 এর লসাগু কত হয়ে যাবে? 10। এরপরে কি করতে হয়? হরকে লব দিয়ে ভাগ করে, লসাগুকে হর দিয়ে ভাগ করে লবের সঙ্গে গুণ করতে হয়। 10 কে 5 দিয়ে ভাগ করলে 2, 2 এর সঙ্গে 3 গুণ করলে 6। 10 কে 5 দিয়ে ভাগ করলে 2, 2 এর সঙ্গে 1 গুণ করলে 2। 10 কে 10 দিয়ে ভাগ করলে 1, 1 এর সঙ্গে 3 গুণ করলে 3। এবারে সমাধান করো, 6 আর 2 যোগ করলে 8, 8 থেকে 3 বাদ দিলে 5, 5/10। এটা কাটাকাটি করলে আমাদের কত হয়ে যাবে? 1/2। আমি একদম এখানে বসিয়ে দিলাম 1/2। তাহলে বাইরে আলাদাভাবে আমি সমাধান করলাম, করে ওখানে বসিয়ে দিলাম, গুণ চিহ্ন দিয়ে দাও। এবারে ওটাকে একই রকম ভাবে ভাগ করো, আমি আলাদাভাবেই দেখাচ্ছি। ভগ্নাংশের ভাগ কি বলে? প্রথম সংখ্যাটাকে ঠিক রেখে ভাগের জায়গায় গুণ চিহ্ন দিয়ে পরের ভগ্নাংশটাকে উল্টে দিতে হয়। ভগ্নাংশের ভাগ আমাদেরকে কি বলে সর্বদা? না, প্রথম ভগ্নাংশটাকে ঠিক রেখে ভাগের জায়গায় গুণ চিহ্ন দিয়ে পরেরটাকে উল্টে দিতে হয়। তাহলে কাটাকাটি করলে কি আসে দেখো, এটা একদম আমাদের কেটে যাবে। 5 9 45। দেখো নিচের 9 আর 36 কেটে দিলাম, 9 4 এ 36। আবার উপরে 4 আর 16 কেটে দিলাম, 4 4 এ 16। তাহলে উপরে কিচ্ছু পড়েনি, মানে কত আছে? 1। নিচে কত পড়ে আছে? 4। ব্যাস, তাহলে দুদিকে দুটো ভগ্নাংশ চলে এলো, দুদিকে দুটো ভগ্নাংশ চলে এলো। এবারে গুণ করে ফেলো। আমরা দুটো ভগ্নাংশের গুণ কি জানিব? যদি কাটাকুটি যায় কাটাকাটি করব, যদি কাটাকাটি না যায় লবের সঙ্গে লব গুণ করে বসিয়ে দেবো, হরের সঙ্গে হর গুণ করে বসিয়ে দেবো। তাহলে 1 এর সঙ্গে 1 গুণ করলে 1, 2 এর সঙ্গে 4 গুণ করলে আমাদের কত হয়ে যাবে? 8। অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, 1/8 আমাদের সঠিক উত্তর। চলো চলে আসছি 9 দাগের প্রশ্ন। দেখো বিভাজ্যতার নিয়মাবলী থেকে একটা প্রশ্ন রাখা রয়েছে, যে আমাদের দেয়া রয়েছে 5 6, এরপরে স্টার চিহ্ন একটা দেয়া রয়েছে 8 9 1। বলেছে এই সংখ্যাটিতে এই স্টার চিহ্নে এমন কোন অঙ্ক বসাবো ক্ষুদ্রতম সেটা 11 দ্বারা ভাগ চলে যাবে পুরো সংখ্যাটা। আমরা 11 দ্বারা বিভাজ্যতার নিয়মাবলী কি শিখেছি? যে এক ঘর ছাড়া ছাড়া অর্থাৎ জোড় সংখ্যাগুলিকে যোগ করব, জোড় স্থানীয় সংখ্যাগুলিকে যোগ করব এবং বিজোড় স্থানীয় সংখ্যাগুলিকে যোগ করব, করে সেই যোগফল দুটোকে বিয়োগ করব। সেই বিয়োগফল যদি 0 অথবা 11 গুণিতক আসে তবেই ওই সংখ্যাটা 11 দ্বারা ভাগ দেয়। এটাই হচ্ছে আমার 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম। এবারে প্রথমে বলেই দিয়েছে 11 দ্বারা ভাগ যাবে এটা, ঠিক আছে? তাহলে স্টার চিহ্নে কত বসাতে হবে? তাহলে দেখো এক এক করে যোগ করো। প্রথমে বিজোড় স্থানীয় অঙ্ক, বিজোড় স্থানীয় অঙ্ক মানে কি? প্রথমে 1 নেব, তারপরে 1 এর পরে 1 ঘর ছাড়া 8 নেব, তারপরে আবার 1 ঘর ছেড়ে 6 নেব, আর তো নেই। তাহলে কাকে কাকে নেব? 6 কে নেব, 8 কে নেব আর 1 কে নেব। যোগ করলে 8 6 14 একে 15। এবারে জোড় স্থানীয় অঙ্কগুলোকে যোগ করো। জোড় স্থানীয় অঙ্কগুলোতে কি আছে? 9 আছে, স্টার আছে আর 5 আছে। 9 আছে, 5 আছে আর স্টার আছে। তাহলে এটাকে যোগ করলে কত হয়ে যাচ্ছে? 14, আর স্টার আমাদের থেকে যাচ্ছে। এইবার কি করতে হয়? এই যে জোড় স্থানীয় সংখ্যার যোগফল আর বিজোড় স্থানীয় সংখ্যার যোগফল, এইগুলোকে কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে 15 থেকে 14 বাদ দিলে আমাদের কত হয়ে যায়? 1। তাহলে এই স্টার চিহ্নে আমাদের কত বসে যাবে? স্টার চিহ্নে আমাদের 1 বসে যাবে। অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে সর্বদা বিয়োগফলকে আমাদের শূন্য করতে হবে। তাহলে স্টার চিহ্নে যদি 1 বসিয়ে দিই তাহলে 14 আর 1 যোগ করলে 15 হয়ে যায়, তখন দেখো 15 থেকে 15 বাদ দিলে 0 হয়ে যাবে। তাহলে হয় আমাদের 0, না হয় 11 গুণিত করতে হবে। তাহলে ক্ষুদ্রতম আমরা কত বসাবো? 1 বসাবো। অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নিয়মটা মনে রাখবে, জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা নয় কিন্তু, জোড় স্থানীয় অঙ্কগুলোর যোগফল আর বিজোড় স্থানীয় অঙ্কগুলোর যোগফল, অর্থাৎ কি এক ঘর ছাড়া ছাড়া আমরা সংখ্যাগুলোকে নেব। ঠিক আছে, চলে আসবো আমরা পরবর্তী 10 দাগের প্রশ্ন। দেখো বলেছে 10 দাগে 6 10 এবং 15 এর সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক কথার অর্থ কি? না, আমরা গুণিতক জানি যে কোন সংখ্যার নামটা, সেটাই আমাদের গুণিতক বলা হয়। সাধারণ গুণিতক বলতে কি? আমরা সেই গুণিতকটাকে বের করব যেটা কিনা প্রত্যেকের মধ্যে আছে, সাধারণ বলা হয়, ইংরেজিতে কমন বলে। ঠিক আছে, যেই গুণটা
গুণটা সবার মধ্যে থাকে বা আমরা যে দুজনের মধ্যে তুলনা করছি, যে গুণটাই দুজনের মধ্যে থাকে সেটাকে আমরা কমন বলি। আমরা বলে থাকি না যে এই দুজনের মধ্যে কমন একটা জিনিস আছে, কি না এরা ভালো গান করতে পারে, এরা ভালো নাচ করতে পারে, এরকম কমন বলি না? সেরকম সাধারণকে ইংরেজিতে কমন বলা হয়, যে এদের মধ্যে সাধারণ কি সেই গুণিতকটা বের করবো যেটা কিনা সবার মধ্যে আছে। তাহলে কি করতে হবে, এদের জাস্ট লসাগু করে দিলে আমরা সেই উত্তরটা পেয়ে যাবো। 2 এ দিয়ে দাও 2 3 এ 6, 2 5 এ 10, 15 যাবে না। এরপরে 3 এ দাও 3 একে 3 5, 3 5 এ 15। এরপরে 5 এ দাও 5 একে 5, 5 একে 5, তাহলে 3 2 এ 6, 6 5 এ 30, অপশন সি আমাদের 10 এর দাগের সঠিক উত্তর হয়ে যাবে। 10 এর দাগের আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে, অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলো 11 দাগ দেখো। বলেছে একটা সিরিজ দেয়া রয়েছে, শ্রেণী দেয়া রয়েছে, এই শ্রেণীটার পরবর্তী পদ কত হবে? 2 5 11 17 আর 23 দেয়া রয়েছে। তাহলে দেখো এইগুলো কিভাবে বাড়ছে, দেখো দেখো 2 এর সঙ্গে 3 যোগ করলে 5 আসে, 5 এর সঙ্গে 6 যোগ করলে 11 আসে, 11 এর সঙ্গে আবার 6 যোগ করলে, তাহলে কোনো নিয়ম পাচ্ছি না। প্রথমে 3 যোগ হচ্ছে, তারপরে 6 যোগ হচ্ছে, তারপরে 6 যোগ হচ্ছে, তারপরে 6 যোগ হচ্ছে। তাহলে প্রথমেই 3 যোগ হচ্ছে, তারপরে 6 করে যোগ হচ্ছে, তাহলে আমরা কোনো পাচ্ছি না, কি বলে কোনো নিয়ম পাচ্ছি না বা কোনো এমন কোনো পদ্ধতি পাচ্ছি না, ঠিক আছে, যেটা দ্বারা আমরা এই সিরিজটাকে বের করতে পারি। তাহলে কি বের হয়েছে দেখো, একটু ছোট্ট করলে করে খেয়াল করলে দেখতে পাবে আমাদের যেটা হচ্ছে মৌলিক সংখ্যাগুলো হয়, আমাদের যে মৌলিক সংখ্যাগুলো আমাদের যেটা হয়, সেই মৌলিক সংখ্যাগুলোই লেখা রয়েছে একটা ছাড়া ছাড়া। দেখো প্রথমে 2 রয়েছে, তারপরে দেখো 5 রয়েছে 3 বাদ দিয়ে, তারপরে দেখো 7 বাদ দিয়ে 11 রয়েছে, তারপরে দেখো 13 বাদ দিয়ে 17 রয়েছে, তারপরে দেখো 19 বাদ দিয়ে 23 রয়েছে। তাহলে আমাদের এখানে যে সিরিজটা বা শ্রেণীটা দেয়া রয়েছে, কি দেয়া রয়েছে না মৌলিক সংখ্যার যে আমাদের শ্রেণী হয় বা মৌলিক সংখ্যাগুলো যে হয় একটা ছাড়া ছাড়া আমাদের লেখা রয়েছে। 2 এর পরে একটা ছেড়ে 5, 5 এর পরে একটা ছেড়ে 11, 11 এর পরে একটা ছেড়ে 17, 17 এর পরে একটা ছেড়ে 23। তাহলে একই রকম ভাবে 23 এর পরে একটা ছেড়ে 29 বাদ দিয়ে আমরা কত লিখবো, 31। অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। 11 দাগের সঠিক উত্তর আমাদের কি হয়ে যাবে, 31। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, একটা মৌলিক সংখ্যা বাদ দিয়ে দিয়ে লেখা হচ্ছে। 2 এর পরে 3 বাদ দিয়ে 5, 5 এর পরে 7 বাদ দিয়ে 11, 11 এর পরে 13 বাদ দিয়ে 17, এইভাবে লেখা রয়েছে। দেখো 17 এর পরে 19 বাদ দিয়ে 23 লেখা রয়েছে। তাহলে 23 এর পরের মৌলিক সংখ্যা হচ্ছে 29, ওটাকে বাদ দিয়ে দেবো, তারপরেরটা লিখবো 31, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলো 12 দাগে কি বলা রয়েছে দেখো, একটি ট্রেন সকাল 8টায় প্ল্যাটফর্ম ছেড়ে যায়, ট্রেনটি 60 কিমি পার ঘন্টা গতিতে যাত্রা করলে কখন ট্রেনটি 180 কিমি দূরত্ব অতিক্রম করবে? একদম সহজ অঙ্ক। ধরো আমি সন্ধ্যা 5টার সময় পড়তে বসেছি, 4 ঘন্টা পড়লাম, তাহলে আমি কখন উঠবো? আমি সুন্দর 5টার সঙ্গে 4টা যোগ করে আমি বলে দেবো আমি 9টার সময় উঠবো। ঠিক আছে, এখানে একই রকম ভাবে যে একটা ট্রেন 8টার সময় ছেড়েছে, জানতে চেয়েছে কখন ট্রেনটি পৌঁছাবে, জানতে চেয়েছে দেখো ট্রেনটি এত কিমি দূরত্ব অতিক্রম করবে। তার মানে আমি বের করে নেব এই 180 কিমি যেতে কত সময় লেগেছে, যত সময় লেগেছে সেটা যদি বের করে ফেলতে পারি তাহলে এখানে যোগ করে দিলেই আমরা পেয়ে যাব উত্তরটা। তাহলে আমাদের বের করতে হবে এই 180 কিমি যেতে তার কত সময় লেগেছে, 8টাই তো বেরিয়েছে, তাহলে 180 কিমি যেতে যত সময় লেগেছে সেটা যোগ করে দিলে 8টার সময় উত্তর পেয়ে যাব। তাহলে আমাদের বের করতে হবে 180 কিমি যেতে তার কত সময় লেগেছে। সময় সমান কি আমরা জানি, সময় সমান আমাদের দূরত্ব বাই গতিবেগ। সময় সমান আমাদের কি হয়, দূরত্ব বাই গতিবেগ। তাহলে কত দূরত্ব অতিক্রম করেছে, 180 কিমি দূরত্ব অতিক্রম করেছে। কত গতিবেগে অতিক্রম করেছে, 60 কিমি পার ঘন্টা গতিবেগে অতিক্রম করেছে। তাহলে কাটাকাটি করলে আমাদের উত্তর কত চলে আসবে, 3 ঘন্টা। কারণ আমরা জানি দূরত্বের একক যদি কিলোমিটার হয় এবং গতিবেগের একক যদি কিলোমিটার পার ঘন্টা হয়, তাহলে সময়ের এককটা কি হয়, ঘন্টা। তাহলে 180 কিমি দূরত্ব যেতে কত সময় লাগবে, 3 ঘন্টা সময় লাগবে। 8টার সময় বেরিয়েছে, 3 ঘন্টা যদি সময় লাগে তাহলে পৌঁছে যাবে কটার সময়, সকাল 8টা 11টা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। বেরিয়েছে সকাল 8টায়, তারপরে লাগবে 3 ঘন্টা, অপশন সি সকাল 11টা বা দুপুরও বলতে পারো, যদিও দুপুর 12টার পর থেকে দুপুর বলা হয়, তো দুপুর সকাল 11টা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, অপশন 12 দাগের অপশন সি। প্রথমে আমরা সময় বের করে নেব যে কত সময় লাগবে ওই দূরত্বটা অতিক্রম করতে, 8টার সঙ্গে সেই সময়টা যোগ করে দেব, অপশন সি 11টা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, 13 দাগে চলে আসুন। একদম সিম্পল একটা অঙ্ক রয়েছে, গুণ যোগ ভাগ রয়েছে।
আমাদের ভি বদমাস নিয়ম অনুযায়ী আমরা জানি, ভি বদমাস নিয়ম থেকে আমরা জানি যে প্রথমে কিসের কাজ হয়, ভাগের কাজ হয়। এই যে দেখো, ডি মানে হচ্ছে ডিভিশন, এম মানে মাল্টিপ্লিকেশন, এ মানে এডিশন, এস মানে সাবট্রাকশন। তাহলে প্রথমে ডি আছে, ডিভিশন, ভাগ। তাহলে প্রথমে আমরা কি করব, 0.6 0.6 যোগ 0.6 ভাগ 6। প্রথমে তাহলে এইটাকে আমরা ভাগ করব, তাহলে করো করো 0.6 আর 0.6 কে রেখে দাও, এইটাকে প্রথমে ভাগ করো। আমি একদম ডান দিকে তোমাদেরকে ভাগটা দেখাচ্ছি। 0.6 কে 6 দিয়ে ভাগ করব, ওপরের দশমিক উঠিয়ে দাও, তাহলে ওপরের দশমিক ওঠালে শুধু 6 থাকবে। নিচে আমাদের কত থাকবে বলো তো? নিচে আমাদের একটা 10 শূন্য বসিয়ে দিতে হবে। কিছুক্ষণ আগেই বলেছি যে ওপরের দশমিক বিন্দু বসালে নিচে শূন্য বসাতে হয়, নিচের দশমিক বিন্দু ওঠালে ওপরে শূন্য বসাতে হয়। এবার কতগুলো শূন্য বসাবো, কতগুলো, দশমিকের পরে যতগুলো অঙ্ক থাকে। তাহলে দেখো এই 6 আর এই 6 কেটে গেল, দিব্যি আমাদের কত চলে এলো দেখো, 1/10। 1/10 মানে আমরা কত লিখতে পারি, 0.1। বসিয়ে দাও এখানে 0.1। ভাগের কাজ কমপ্লিট হয়ে গেল। এবারে করব গুণের কাজ, এই দুটোকে গুণ করব। 0.6 কে 0.6 দিয়ে গুণ করব। দশমিকের গুণ আমরা কি জানি, যে দশমিক বিন্দু বাদ দিয়ে যা হয় বসিয়ে দাও। তাহলে 6 আর 6 গুণ করলে কত হয়ে যায়, 36। এবারে দশমিক বিন্দু বসাবো। কত ঘর পরে দশমিক বিন্দু বসাবো দেখো, ডান দিক থেকে কাউন্ট করবে। ওপরে ডান দিক থেকে এক ঘর আগে দশমিক আছে, এখানে ডান দিক থেকে এক ঘর আগে দশমিক আছে। তাহলে মোট দু ঘর পরে দশমিক বসবে। তাহলে গুণ ফলে দু ঘর পরে দশমিক বসিয়ে দাও, এই যে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 0.36 আমাদের সঠিক উত্তর হয়ে গেল। দশমিকের জিনিস একদম ছোট বয়সের জিনিস এগুলো হয়েছে। দশমিক বাদ দিয়ে আমরা গুণ করে একদম গুণ ফলে দশমিক বসাবো। গুণ্য এবং গুণকের ডান দিক থেকে যত ঘর আগে দশমিক থাকবে সেগুলোকে যোগ করে একদম গুণ ফলে বসিয়ে দেবো। তাহলে বাকি এটাকে এবারে যোগ করে দাও। 0.36 এর সঙ্গে 0.10, এইখানে ছেলেরা বসানো ভুল করে দেয়, একটাকে পরে বসায় না, যেমন রয়েছে দশমিকের পরে এক রয়েছে তো দশমিকের পরেই এক লিখবো, তারপরের ঘর ফাঁকা আছে শূন্য দিয়ে ভরাবো। এখানে থাকলো 6, এখানে থাকলো 4, 0.46 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কোনটাতে রয়েছে দেখো, অপশন বি তে রয়েছে। 13 দাগের আমাদের সঠিক উত্তর কি হয়ে গেল, 0.46 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। প্রথমে ভাগ করব, ভাগ করলে আসবে আমাদের 0.1। এরপরে গুণ করব, গুণ করলে আমাদের আসবে 0.36। তারপরে তার সঙ্গে যোগ করে ফেলবো 0.46। অপশন বি আমাদের সঠিক উত্তর। চলো চলে আসবো আমরা পরবর্তী 14 দাগের একটা সহজ মৌলিক সংখ্যার অঙ্ক বলা রয়েছে। বলা রয়েছে 70 থেকে 30 এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা রয়েছে। আমাদের দ্রুত অঙ্ক সমাধানের জন্য আমাদের যে যে জিনিসগুলো আমাদের বলা রয়েছে, যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা, 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার বর্গ, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার ঘনমূল, কিউব, এইগুলো একদম যেন প্রত্যেকের সুন্দরভাবে মনে থাকে। ঠিক আছে, আর নামটা তো মনে রাখতেই হবে। 70 থেকে 90 এর মধ্যে কি কি মৌলিক সংখ্যাগুলো পড়ে দেখো, 70 এর পরে পড়ে 71, তারপরে পড়ে 73, তারপরে পড়ে 79, এরপরে পড়ে আমাদের 83 এবং আমাদের পড়ে 89। এই আমাদের পাঁচখানা আমাদের অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। 71, 83, 71, 73, 79, 83 এবং 89। 70 থেকে 90 এর মধ্যে এই পাঁচখানা আমাদের মৌলিক সংখ্যা রয়েছে। অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলো 15 দাগের অঙ্ক কি বলে রয়েছে, সাধারণ ঐকিক নিয়মের একটা অঙ্ক বলা রয়েছে যে 20টি বইয়ের দাম 200 টাকা হলে 200টি বইয়ের দাম কত। 20টা বইয়ের দাম যদি 200 টাকা হয় তাহলে 200টা বইয়ের দাম কত। ঐকিক নিয়মের মাধ্যমে আমরা করে নেব যে 20টা বইয়ের দাম যদি 200 টাকা হয় তাহলে একটা বইয়ের দাম কত হয়ে যাবে, একটা বইয়ের দাম আমরা 200 কে 20 দিয়ে ভাগ করে বলে দেব 10 টাকা। একটা বইয়ের দাম যদি 10 টাকা হয় তাহলে 200টা বইয়ের দাম কত হয়ে যাবে, 200 কে 10 দিয়ে গুণ করে আমরা পেয়ে যাব 2000 টাকা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। অপশন এ। 20টা বইয়ের দাম 200 টাকা, একটা বইয়ের দাম 10 টাকা, 200টা বইয়ের দাম 2000 টাকা। কমপ্লিট। চলো পরবর্তী আমাদের 16 দাগের অঙ্ক কি বলা রয়েছে দেখো, অনুপাতে প্রকাশ করো। এই আজকের সিরিজে আমরা করেছিলাম একটা পার্সেন্ট দেওয়া ছিল, সেটাকে আমরা ভগ্নাংশ করেছিলাম। ঠিক হুবহু একই অঙ্ক, হুবহু একই অঙ্ক। অনুপাতে প্রকাশ করতে বললে যে কোনো পার্সেন্টকে কি করব, প্রথমে তাকে ভগ্নাংশেই প্রকাশ করব। ভগ্নাংশে প্রকাশ করতে হলে স্যার কি বলেছে, যে যে কোনো পার্সেন্টকে ভগ্নাংশ করতে হলে 100 দিয়ে ভাগ করতে হয়। 14.2/7। এটাকে যদি আমি অপ্রকৃততে লিখি তাহলে কত হয়ে যাবে বলতো, 14 সাথে 98 আর 2 আমাদের কত হয়ে যায়, 100/7।
যে কোনো মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত কিভাবে করতে হয়, এই পূর্ণ সংখ্যার সঙ্গে হরকে গুণ করে লবকে যোগ করতে হয়। 14 আর 7 গুণ করলে 98, 98 সঙ্গে 2 গুণ করলে 100, হর যেটা আছে সেটা বসে যাবে। তাহলে এত পার্সেন্ট আমাদের অঙ্কে বলা রয়েছে। করলামটা কি, কিচ্ছু করলাম না, শুধু মিশ্র ভগ্নাংশটাকে আমরা অপ্রকৃত করলাম। এরপরে স্যার বলেছে যে কোনো পার্সেন্টকে ভগ্নাংশ করতে হলে 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে কত পার্সেন্ট রয়েছে, 100/7% রয়েছে। যত পার্সেন্ট থাকুক না কেন বাই 100, 2% বললে 2/100, 2/3% বললে 2/3/100, যত পার্সেন্ট বলবে সে সেটা ভগ্নাংশ থাকুক, দশমিক থাকুক, পূর্ণ সংখ্যা থাকুক, সেটা বাই 100 লিখবো। ঠিক আছে, এবারে দেখো, এবারে আমরা কি শিখেছি, ভগ্নাংশের যদি ভগ্নাংশ থাকে তাহলে কি করতে হয়, উপরে যেটা আছে সেটাকে ঠিক রাখতে হয়, নিচেরটাকে উল্টে দিতে হয়। তাহলে 100 কে উল্টে দিলে কত হয়ে যাবে বলো তো, 1/100 হয়ে যাবে। এবার দেখো ওপরের 100 নিচের 100 কেটে গেল, তাহলে 1/7। এইখান পর্যন্ত আমরা আগে শিখেছি যে যে কোনো পার্সেন্টকে কিভাবে ভগ্নাংশ করতে হয়। এখানে জাস্ট আর একটা লাইন হবে, অনুপাত করতে বলেছে, এই ভগ্নাংশটাকে এইভাবে লিখে ফেলো, 1/7 রয়েছে সেটাকে 1:7 লিখে ফেলো, অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রথমে মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত করব, সেটা বাই 100 লিখবো, পার্সেন্ট চিহ্ন যখনই ওঠাবো, দেখো এই যে পার্সেন্ট ছিল, পরের লাইনে কিন্তু আর পার্সেন্ট চিহ্নটা দিইনি, কেন দিইনি, কারণ ওই পার্সেন্ট উঠিয়ে দিয়েছি, তার বদলে বাই 100 লিখে দিয়েছি। এবারে কাটাকাটি করব, করলে আমাদের 1/7 আসবে, 1/7 মানে কি, 1:7, 1:7 আমাদের সঠিক উত্তর হয়ে গেল। 16 দাগ কমপ্লিট। চলে আসবো আমাদের আরো তিনখানা অঙ্ক রয়েছে, কি কি অঙ্ক রয়েছে দেখা যাক। 17 দাগের অঙ্ক রয়েছে, 80 মিটার পার সেকেন্ডকে কিমি পার ঘন্টাতে প্রকাশ করো। 80 মিটার পার সেকেন্ড, কি কি রয়েছে, 80 মিটার পার সেকেন্ড রয়েছে, সেটাকে কিসে করতে হবে, কিলোমিটার পার ঘন্টা করতে হবে। তোমরা ছোট্ট করে খুব সহজে মনে রাখবে, কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ড করতে হলে 5/18 দিয়ে গুণ করতে হয়, আমি নিচে লিখে দিচ্ছি। আর মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার ঘন্টা করতে হলে 18/5 দিয়ে গুণ করতে হয়। কি বললাম, কিমি পার ঘন্টাকে যদি মিটার পার সেকেন্ড করতে হয়, যদি মিটার পার সেকেন্ড করতে হয় তাহলে কি করতে হয়, 5/18 দিয়ে গুণ করতে হয়। আর যদি এবারে তীর চিহ্নটা কিভাবে দিচ্ছি দেখো, যদি মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার ঘন্টা করতে বলে তাহলে 18/5 দিয়ে গুণ করব। এখানে মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার ঘন্টা করতে বলেছে, তাহলে 18/5 দিয়ে গুণ করব। এবারে গুণ করো, এটা কাটাকাটি করলে 16×5=80, ঠিক আছে, 16 আর 18 গুণ করলে আমাদের হয়ে যাবে 288। কোনটাতে রয়েছে দেখো, অপশন বি তে রয়েছে, ভালো করে যেন মনে থাকে। তাহলে কিলোমিটার পার ঘন্টাকে, এই যে 5/18 তোমাদের 5/18 কি করে আসে দেখো, কাকে কাকে করব, কিমি বাই ঘন্টা, তাকে কিসে পরিণত করব, মিটার পার সেকেন্ডে পরিণত করব, তাই তো। তাহলে দেখো, কিলোমিটারকে যদি মিটার করতে চাই আমাদের কি করতে হবে গো, আমরা জানি কিলোমিটারকে মিটার করতে হলে 1000 দিয়ে গুণ করতে হয়। আবার ঘন্টাকে যদি সেকেন্ড করতে চাই আমরা জানি 3600 দিয়ে গুণ করতে হয়। তাহলে এটাকে কাটাকাটি করলেই দেখো, 5 দিয়ে কেটে দাও, সরি 2 দিয়ে কেটে দাও, 2 5 10, 2 8 34, এই যে 5/18 আসে। তাহলে 5/18টা কি করে এলো বোঝা গেল, যে সেটাকে আমরা বারবার 1000/3600 দিয়ে গুণ না করে খুব সহজে 5/18 দিয়ে গুণ করে দেব। যে কিলোমিটারকে মিটার করতে হলে 1000 দিয়ে গুণ করতে হয়, ঘন্টাকে সেকেন্ড করতে হলে 3600 দিয়ে গুণ করতে হয়। তাহলে বারবার এই 1000 আর 3600 না লিখে আমরা একদম 5/18 দিয়ে গুণ করে দেব। কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ড করতে হলে 5/18 দিয়ে, মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার ঘন্টা করতে হলে 18/5 দিয়ে গুণ করব। আমাদের এখানে উত্তর চলে আসবে 288 কিলোমিটার পার ঘন্টা, আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো 18 দাগে, 4 সেমি বাহু বিশিষ্ট ঘনকের আয়তন কত। 4 সেমি বাহু বিশিষ্ট ঘনকের আয়তন, ঘনকের আয়তন বের করার একদম ফর্মুলা তোমরা প্রত্যেকেই জানো, ঘনকের যে বাহু বলে সেই বাহুর কিউব করতে হয়, ঘন করতে হয়। তাহলে এখানে বাহু বলেছে 4, 4 এর ঘন করে দাও, 4 4 16, 4 এ 64, একক গুলো খেয়াল রাখবে, ঘন সেমি, কারণ তোমাদের যে অপশন গুলো থাকবে দেখবে সেই অপশনে দুটো তিনটে অপশনে 64 পাবে, কিন্তু একক গুলো খেয়াল রাখবে, কোনোটাতে সেমি থাকবে, কোনোটাতে বর্গ সেমি থাকবে, কোনোটাতে ঘন সেমি থাকবে। আমাদের যেটা ঘন সেমি রয়েছে সেটাকে সঠিক উত্তর করব, কেন না, আয়তন বের করতে বলেছে, আয়তনের একক সর্বদা কি হয়, ঘন একক হয়। মিটার বললে ঘন মিটার, সেন্টিমিটার বললে ঘন সেন্টিমিটার, বা যাই একক বলুক না কেন, ঘন পরে সেই এককটাকে বসাবো। ঠিক আছে,
64 ঘন সেমি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঘনকের আয়তন বের করতে বললে বাহুর কিউব করে দেব। চলো 19 দাগের প্রশ্ন কি বলা রয়েছে। একটি বাগানে 7056টি গাছ আছে। কতগুলো গাছ আছে? 7056টি গাছ আছে। বাগানে যতগুলো সারি প্রতি সারিতে ততগুলো করে গাছ আছে। বাগানে যতগুলো সারি প্রতি সারিতে ততগুলো করে গাছ আছে। যখনই এই একটা শব্দ দেখতে পাবে না, যত এবং তত, যতগুলো সারি ততগুলো করে গাছ, যতগুলো সারি প্রতি সারিতে ততজন করে দাঁড়িয়েছে, যতগুলো থাক প্রতি সারিতে ততগুলো করে বই আছে, তাহলে যখনই এই শব্দগুলো পাবে, যত আর তত, কিংবা আর একটা শব্দ পাবে বর্গাকার, যে আমাদের একটা স্কুলে 65 জন 64 জন ছাত্র আছে, সেই ছাত্রদেরকে বর্গাকারে দাঁড় করানো হয়েছে। এই দুটো শব্দ খেয়াল রাখবে, যে অঙ্কে যদি বর্গাকারে শব্দটা থাকে, বর্গাকারে সাজানো হয়েছে, বর্গাকারে দাঁড় করানো হয়েছে, বর্গাকারে রাখা হয়েছে, কিংবা যদি যত ততর কথাটা পাও, যে যতগুলো সারি প্রতি সারিতে ততগুলো করে গাছ, যতগুলো সারি প্রতি সারিতে ততজন করে সৈন্য দাঁড়িয়েছে, যতগুলো থাক প্রতি সারিতে ততগুলো করে বই রাখা রয়েছে, ঠিক আছে, যতগুলো ঝুড়ি প্রতি ঝুড়িতে ততগুলো করে আম রাখা রয়েছে, এই ধরনের থাকলে সিম্পল কি করতে হবে, যে সংখ্যাটা থাকবে তার জাস্ট বর্গমূল করে দেবে, আর কিচ্ছু না, ওটা করলেই উত্তর হয়ে যাবে। এবারে বর্গমূল তোমরা করেছো, ভাগ পদ্ধতিতে সর্বদা বর্গমূল করবে। আমি আবারও দেখাচ্ছি বর্গমূল কিভাবে করতে হয়। ডান দিক থেকে দুটো দুটো করে অঙ্ক নিয়ে প্রথমে আমাদের একটা দল তৈরি করতে হয়, গ্রুপ বানাতে হয়। এবারে ওই যে গ্রুপ হয়ে গেল, প্রথম গ্রুপে থাকলো 70, দ্বিতীয় গ্রুপে থাকলো 56, ওই যে গ্রুপ হয়ে গেল, এবারে ওরা খাবে একসঙ্গে, ঘুমোবে একসঙ্গে, খেলবে একসঙ্গে, পড়বে একসঙ্গে, সমস্ত কিছু ওদের একসঙ্গে হবে। এবারে তাহলে ভাগ দাও, যেই সংখ্যা ধরবো সেই সংখ্যা দিয়ে কিন্তু গুণ করতে হয়। 2 ধরলে 2 2 এ 4, 3 3 এ 9, 4 4 16, 5 5 এ 25, 6 6 এ 36, 7 7 এ 49, 8 8 টা 64, 9 9 81, দেখো 81 70 এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে কতই দেবো? 8 8 এ 64 দেবো। বর্গমূলের নিয়মই হচ্ছে যেই সংখ্যা ধরবো সেই সংখ্যা দিয়ে গুণ করবো। 70 থেকে 64 বাদ দিলে এবারে কত হয়ে যায়? 6 আসে। এরপরে কত নামাবো? 5 নয়, পুরো 56 নামাবো, কারণ ওরা একটাই হৃদয় হয়ে গেছে, ওরা সমস্ত কিছু একসঙ্গে করবে, তাহলে ওরা একসঙ্গে নামবে 56। এরপরে নাম কি, এরপরে কি হয়ে যাবে, এখানে যেটা ভাগফল আছে সেই ভাগফলের দ্বিগুণ বসাতে হয়। দ্বিগুণ, দ্বিগুণ কথার অর্থ কি, 2 দিয়ে গুণ করতে হয়। 8 এর দ্বিগুণ কত হয়? 16। এবারে এখানে যেই সংখ্যা বসাবো সেই সংখ্যা দিয়ে গুণ। এখানে 4 বসাও, 4 দিয়ে গুণ করো, দেখো চলে যাবে। 4 4 16, 6 হাতে 1, 6 4 24, একে 25 এর 5, হাতে 2, 4 একে 4 2 6, দেখো আমাদের সুন্দর হয়ে গেছে 84, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। এই হচ্ছে আমাদের বর্গমূল, ভাগ পদ্ধতিতে বর্গমূল। এটা টার্মগুলো মনে থাকবে, যত তত, বর্গাকার, এই ধরনের কথাগুলো থাকলে আমরা বর্গমূল করে দেবো, উত্তর পেয়ে যাবো 84, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলো শেষ অঙ্ক দেখো কি বলেছে। একটি গাড়ি প্রথম 35 কিমি 45 মিনিটে, পরবর্তী 69 কিমি 75 মিনিটে যায়। গাড়িটির গড় গতিবেগ নির্ণয় করো। কি নির্ণয় করতে বলেছে? গড় গতিবেগ নির্ণয় করতে বলেছে। আমি দুটো পদ্ধতি শেখাবো, একটা হচ্ছে বিস্তারিত পদ্ধতি, আর একটা হচ্ছে ছোট্ট ট্রিক শেখাবো। তাহলে গড় গতিবেগ নির্ণয়ের আমাদের নিয়ম হচ্ছে, গড় গতিবেগ, গড় গতিবেগ কি করে বের করতে হয়, ওপরে আমাদের মোট দূরত্বকে লিখতে হয়, মোট কতটা দূরত্ব গিয়েছে সেটাকে উপরে লিখতে হয়, নিচে আমাদের কি লিখতে হয়, মোট সময়কে লিখতে হয়। কি লিখতে হয়? মোট সময়কে লিখতে হয়। গড় গতিবেগ নির্ণয় করার আমাদের নিয়ম হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়, মোট কতটা পথ গিয়েছে সেটাকে উপরে লিখবো, কারণ আমরা গতিবেগ সমান কি জানি, দূরত্ব বাই সময়। এখানে গড় গতিবেগ বের করতে বলেছে, তাই মোট দূরত্বটাকে উপরে লিখবো, নিচে মোট সময়টাকে লিখবো। তাহলে দেখো মোট কত দূরত্ব গিয়েছে, প্রথমে গিয়েছে 35 কিমি পথ, পরবর্তীতে গিয়েছে 69 কিমি পথ। 35 কিমি পথ, তাহলে প্রথমে গিয়েছে 35 কিমি পথ, পরে গিয়েছে 69 কিমি পথ, তাহলে মোট কত পথ গিয়েছে? 35 আর 69 যোগ করে দেবো। এই পথগুলো যাওয়ার জন্য তার কত সময় লেগেছে, মোট সময়, প্রথমে লেগেছে 45 মিনিট, আর পরে লেগেছে আমাদের কত মিনিট? পরে লেগেছে আমাদের 75 মিনিট। ঠিক আছে, প্রথমে লেগেছে 45 মিনিট, পরে লেগেছে 75 মিনিট, তাহলে মোট আমাদের কত মিনিট লাগলো? মোট আমাদের লেগে গেল 120 মিনিট। মোট আমাদের কত লেগে গেছে? 120 মিনিট লেগে গেছে। প্রথমে গিয়েছে 35 কিমি 45 মিনিটে, 69 কিমি 75 মিনিটে। এইটাকে আমরা কত লিখবো? দেখো 2 ঘন্টা লিখবো। কেন 2 ঘন্টা লিখবো? না, তোমরা প্রত্যেকেই জানো যে দূরত্ব সময় গতিবেগের অঙ্কে দূরত্বের একক যদি কিলোমিটার হয়, সময়ের একক সর্বদা ঘন্টা হতে হবে।
দূরত্বের একক যদি কিলোমিটার হয়, কারণ দেখো আমাদের যে একক গুলো বের করতে হবে সেটা দেখো ঘন্টা, কিমি পার ঘন্টাতে বের করতে হবে গতিবেগের একক। তাহলে আমাদের দূরত্বের একটা তো কিলোমিটারে রয়েছে, তাহলে গতিবেগ সময়টাকে কিসে রাখতে হবে, ঘন্টাতে রাখতে হবে, কিন্তু এখানে সময়গুলো কিসে ছিল, মিনিট এককে ছিল। তাই যোগ করলে 120 মিনিট হয়, 120 মিনিটকে আমি কি লিখলাম, 2 ঘন্টা লিখলাম। আশা করি প্রত্যেকের বোঝা গেছে। 35 আর 69 যোগ করলে আমাদের হয়ে যায় 104, 9 5 14 4 6 3, হ্যাঁ, বাই 2 ভাগ করলে আমাদের কত হয়ে যাবে, 52 কিমি পার ঘন্টা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে গড় গতিবেগ কিভাবে বের করতে হয়, না সর্বদা উপরে মোট দূরত্বটাকে লিখবো আর নিচে মোট সময়টাকে লিখবো। মোট দূরত্ব 104 কিমি, মোট সময়টাকে ঘন্টাতে রাখতে হবে, মিনিটে রাখলে হবে না। ঠিক আছে, তাহলে ঘন্টাতে আমরা 2 ঘন্টা ভাগ করবো, আমাদের উত্তর চলে আসবে 52 কিমি পার ঘন্টা, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 1 থেকে 20 পর্যন্ত অঙ্কগুলোর আমরা সমাধান দেখলাম। এইভাবে আমাদের সাজেশন পেপার গুলো আসতে থাকবে, প্রত্যেকে খুব ভালো করে ক্লাসগুলোকে ফলো করবে। যার যেখানে কোনো কিছু ডাউট থাকবে প্রত্যেকেই কমেন্টে ডাউট গুলো জানাবে। ঠিক আছে, কারোর কোথাও কিছু জিজ্ঞাসা থাকলে। তো চলো তাহলে, আর মাত্র আমাদের 13 থেকে 14 দিন বাকি রয়েছে। এই 14টা দিন পুরো একদম জি জান লাগিয়ে দাও, হয়েছে, কোনো রকম ভাবে ঢিলেমি যেন না হয়। আর প্রত্যেকেই স্কুলগুলো বন্ধ রাখবে। ঠিক আছে, এই কয়েকটা দিন স্কুল একদমই নয়, পুরো সময়টা নবোদয়কে দিতে হবে। তো খুব সুন্দর করে প্র্যাকটিস করো, সুস্থ থেকো, ভালো থেকো এবং তোমাদের মতো করে সবার খেয়াল রেখো। জয় হিন্দ।